আমরা শুরু করব আজকের বোধ পরীক্ষণ। আগে বোধ পরীক্ষণের জন্য কিছু বেসিক কনসেপ্ট বোঝো, তারপরে আমরা বোধ পরীক্ষণে যাব। ডাব্লিউসিএস এক্সামে বোধ পরীক্ষণ খুব ভাইটাল। তার কারণ হচ্ছে যে আমরা কিছু এটাতে সুবিধা কি আছে, সুবিধা তুমি সবচেয়ে বেশি মার্কস আছে, মোটামুটি ধরে রাখতে পারো 27-28-এর কাছাকাছি মার্কস আসে। একটু যদি চেষ্টা করা যায় তাহলে 27-28 পর্যন্ত আমরা পাবো এটা থেকে, এই একটা সুবিধা আছে। কিন্তু বোধ পরীক্ষণ একটু জটিল বিষয়টা। আমরা দুটো তিনটা জিনিস বুঝবো, তার কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখবো, তাহলে মোটামুটি বোধ পরীক্ষণ করা সম্ভব। কিন্তু বোধ পরীক্ষণে যদি তুমি নম্বর কম পাও, 27-28 পাও, দেখো আর আলটিমেট হচ্ছে তোমার 3 মাস সময় আছে আমাদের কাছে। যদি তুমি বোধ পরীক্ষণ নাম্বারটা কম পাও তাহলে কিন্তু ওভারঅল বাংলাতে নম্বর কম আসবে। তাহলে বোধ পরীক্ষণ আমাদেরকে প্র্যাকটিস কিন্তু করতে হবে। সারমর্ম প্র্যাকটিস করবো, তেমনি বোধ পরীক্ষণ আমাদের প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা থেকে 27-28 নাম্বার আমাদেরকে পেতে হবে। আর বোধ পরীক্ষণ আমরা একবারই শেষে, পরীক্ষার হলে তোমার যখন আমরা পরীক্ষা দেব তখন একদম শেষে গিয়ে আমরা বোধ পরীক্ষাটা করব। ঠিক আছে, তাহলে বোধ পরীক্ষণ থেকে আমাদের মার্কস তুলতে হবে 27 থেকে 28। যদি 27-28 না আসে তাহলে কিন্তু মার্কসটা অনেক কমে যাবে, এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই গেল এর ইম্পর্টেন্স। প্রথম কথা হচ্ছে তোমার আগে ইম্পর্টেন্সটা বোঝো, বোধ পরীক্ষণ কেন করব। এখানে 27 থেকে 28 নাম্বার তোমাকে তুলতেই হবে। তা তোলার জন্য কিছু বেসিক জিনিস আছে, সেই জিনিসগুলো বলবো। এত নিয়ম এত কিছু আলোচনা করব না বেশি, একটা ক্লাসের মধ্যে আলোচনা করব। কিছু বেসিক নিয়ম আছে, নিয়মগুলো খালি আমরা দেখবো। হ্যাঁ, আর কিছু নেই। তাহলে বোধ পরীক্ষণ, অ্যাকচুয়ালি বোধ পরীক্ষণের সঙ্গে আমরা যুক্ত আছি। আগে প্রথম প্রিভিয়াস স্টোরিটা বোঝো যে বোধ পরীক্ষণের সাথে আমরা কোথায় যুক্ত আছি। যখন আমরা মাধ্যমিক এক্সাম দিচ্ছিলাম তখন কিন্তু আমরা বোধমূলক, জ্ঞানমূলক এই জায়গাগুলো আমরা কিন্তু পড়ে এসেছি। হ্যাঁ, বিবৃতিমূলক এবং বোধমূলক এই কোশ্চেনগুলো আমরা অলরেডি করে এসেছি। বোধমূলক প্রশ্ন আমরা সবার শেষে, একদম যদি মাধ্যমিকের কোনো প্যাসেজ দেওয়া থাকে বা কোনো গল্প থাকে, তার পরে তো উত্তর কোশ্চেনগুলো দেওয়া থাকে, কোশ্চেনগুলো শেষে যদি তুমি দেখো তাহলে মাস্ট কিন্তু বোধ পরীক্ষণগুলো তুমি পাচ্ছ, একদম পাবেই। তাহলে বোধ পরীক্ষণের সাথে আমরা যুক্ত আছি মাধ্যমিক থেকে। বোধ পরীক্ষণ কিছুই নয়, খালি কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনে উত্তর লিখতে হবে, এই ব্যাপার। আবার বলছি শুনে নাও। তাহলে আগে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, উত্তর লিখতে সুবিধা হবে। বোধ পরীক্ষণ মানে হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে, উত্তর লিখতে হবে। এটা আমরা মাধ্যমিকে এইচএসে করে এসেছি। মাধ্যমিকেও আমরা উত্তর লিখেছি, আর এইচএসেও আমরা উত্তর লিখেছি। বোধ পরীক্ষণ এর চেয়ে বেশি কিছু না। আবার বলছি শুনে নাও কি বলতে চাইছি। বোধ পরীক্ষণ আমরা মাধ্যমিকেও লিখেছি, এইচএসেও লিখেছি। আমাদের জ্ঞানমূলক, বিবৃতিমূলক, তোমার যে বোধমূলক এই প্রশ্নগুলো আমাদের থাকে মাধ্যমিকে, সেটাই এখানে বোধ পরীক্ষণ হিসাবে ধরতে পারো। যে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখানে আমরা লিখব। এখানে কি দেওয়া থাকবে, এখানে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের উত্তর লিখতে হবে। উত্তরটা আমরা কিভাবে লিখব তার বিশেষ কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আমরা আলোচনা করব। এখানে তুমি পাচ্ছ তোমার হচ্ছে যে মার্কসটা পাচ্ছ 40, কিন্তু সময় তোমার কাছে থাকবে মাত্র 36 মিনিট। এখানে কিন্তু কোনো রাব নেওয়া যাবে না, কোনো প্রকার রাব নেওয়া যাবে না। তাহলে তাহলে তোমাকে অলরেডি লিখতে হবে, এবং পরীক্ষার শেষে সব কোশ্চেন উত্তরের পরে তোমরা বোধ পরীক্ষণটা করবে, তাহলে সুবিধা পাবে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম আশা করি এটা ক্লিয়ার, যে এটা একটা কোশ্চেন যে মাধ্যমিকের সময় আমরা উত্তর করেছিলাম, সেটাই হচ্ছে এখানে বোধ পরীক্ষণ, এর বেশি কিছু নয়। ক্লিয়ার কাট। আগে ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করে নাও যে আমরা কি লিখছি না। বোধ পরীক্ষণ মানে হচ্ছে যে বোধমূলক কোশ্চেনের উত্তর আমরা লিখছি, যে কোশ্চেনগুলো হবে বোধমূলক, ব্যাস উত্তরটাও তোমাকে বোধমূলক ভাবে দিতে হবে। ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। এরপরে হচ্ছে
আমরা সারমর্মে পড়েছি। এবার আমি 4-5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দুটো পয়েন্ট তোমাদের আলোচনা করলাম। এক হচ্ছে এর ইম্পর্টেন্স কতটা, এখানে 27-28 না পেলে 125 নাম্বার কিন্তু বা 120 প্লাস নাম্বার তোলা কিন্তু যাবে না। তাহলে এর ইম্পর্টেন্স হচ্ছে 120 তোমাকে তুলতে গেলে বোধ পরীক্ষণটা খুব ইম্পর্টেন্ট, ভাইটাল, এটা তোমাকে করতে হবে। দুই হচ্ছে যে বোধ পরীক্ষণ অ্যাকচুয়ালি কি। বোধ পরীক্ষণ মানে হচ্ছে ক্লাস 8-এ আমরা বোধ পরীক্ষণ করেছি, মাধ্যমিকে করেছি, এইচএসে করেছি, বোধমূলক কোশ্চেন তার উত্তর, সেটা হচ্ছে বোধ পরীক্ষণ, সোজা সাটা কথা, এর বেশি কিছু নয়। এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা অলরেডি সারমর্ম করেছি। সারমর্ম মানে হচ্ছে 3 নম্বর পয়েন্ট আমি বলছি। সারমর্ম মানে হলো যে কোনো বিষয়টা ছোট করা। একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদটা একদম সংক্ষিপ্ত নিজের ভাষায় লেখা হচ্ছে সারমর্ম। তেমনি বোধ পরীক্ষণ মানে হচ্ছে যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের টুকরো টুকরো ভাগ থাকবে, 1 2 3 4, আমরা ABCD করে দাগ দিতে পারি, বা ক খ গ ঘ বলে দাগ দিতে পারি, 1 2 3 করে দাগ দিতে পারি। সেই প্যাসেজটার মধ্যে বা সেই গল্পটার মধ্যে তুমি পাবে, 1 2 3 4 পোর্শন পাবে। সেই কোশ্চেন বাইরে থেকে হবে না, আমি তোমাদের একদম দেখিয়ে দেবো, নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো যে বোধ পরীক্ষণ করতে কিভাবে হয়। 1 2 3 4 করে দাগ দিয়ে দেবে যে এই কোশ্চেনের উত্তর হচ্ছে এটা, দ্বিতীয় কোশ্চেনের উত্তর এটা, তৃতীয় কোশ্চেনের উত্তর এটা, চতুর্থ কোশ্চেনের উত্তর এটা, আমরা কিন্তু দাগ দিয়ে দেবো। তাহলে একটা গল্প থাকবে, প্যাসেজকে আমরা প্যাসেজ হিসাবে ধরবো না, ওয়ার্ড ধরে ধরে পড়বো, আর প্যাসেজটাকে গল্প হিসাবে ধরবো, যেমন ফিল আসে পড়ার সময়। দিয়ে আমরা কি করব, 1 2 3 4 4টে কোশ্চেন থাকবে, যেখানে আমার প্যাসেজে পাচ্ছি যে এটার উত্তর 1 2 3 4 করে লিখবো, নাহলে খিচুড়ি হয়ে যাবে। তাহলে আমি যেটা বলছিলাম, আমার 3 নম্বর পয়েন্টে যে কথা আলোচনা ছিল তোমার সাথে, সেটা হচ্ছে সারমর্ম মানে কোনো বিষয় ছোট করা। আর এখানে এর ঠিক উল্টো, অনুচ্ছেদের যে প্রশ্ন উত্তর আমরা লিখবো, সেখানে অনুচ্ছেদ বা গল্পের তোমার হচ্ছে গল্পটা অনেক বড় হবে, সেই গল্প বা যাই হোক সেখানে পার্ট পার্ট করে থাকবে, সেই পার্টটা ছোট ছোট হবে, ছোট ছোট পার্ট হবে, এবং সেটার উত্তর তোমাকে লিখতে হবে। তার জন্য মূল্যায়ন হচ্ছে 10। তাহলে 10 ওইটুকু পোর্শনের মধ্যে লেখা সম্ভব নয়। আবার বুঝো কি বলতে চাইছি, যে একটা ছোট্ট প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্যে 4টে কোশ্চেন থাকবে, নিশ্চয়ই সেখানে উত্তরটাও থাকবে। তাহলে উত্তরটা 1 2 3 4 করে তোমাকে দাগ দিয়ে দিতে হবে যে আমার এখানে 1 নম্বর উত্তরটা আছে, 2 নম্বর, বাইরে থেকে উত্তর তুমি পাবে না, তুমি আকাশ কুসুম কল্পনা করে গিয়ে উত্তর লিখবে না। আমরা যে গল্পটা দেওয়া আছে, যে প্যাসেজটা দেওয়া আছে, সেই প্যাসেজ থেকেই উত্তরটা লিখবো, সেখানে আমাদেরকে 1 2 3 4 করে দাগ দিতে হবে। সেখানে দেখবে প্যাসেজের মধ্যে যে উত্তরের অংশটা পাবে, সেটা এইটুকু পাবে। তোমাকে করতে হবে একটু বড়, তোমাকে করতে হবে বুদ্ধিমত্তা দিয়ে এটা একটু সাজিয়ে সুন্দর করে বলা। তার মানে এই কি যে প্যাসেজ থেকে বেরিয়ে যাব না, প্যাসেজ থেকে বেরিয়ে যাওয়া যাবে না, আর প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। প্যাসেজ থেকে খুব বাইরেই যেমন যাওয়া যাবে না, তেমনি প্যাসেজটাকে কপি করা যাবে না, খুব দমে বেদম করে শব্দ নিয়ে নিলাম, এটাও হবে না। আবার বলছি, শুনে নাও কি বলতে চাইছি। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করলাম, সারমর্মের সঙ্গে ডিফারেন্স কি আছে। সারমর্মের সঙ্গে ডিফারেন্স, শোনো, বেসিক আমি কিছু বলছি না, আমি যেগুলো আলোচনা করবো সব অ্যাডভান্স লেভেলে যাবে। হ্যাঁ, বেসিক কিছু আলোচনা করবো যাতে তোমাদের সুবিধা হয়। হুম, নিয়মগুলো দেখে নেবে একবার। যদি বেশি কিছু হয়, আমি তোমাদের একদম ইয়ে ধরছি যে সারমর্মের সঙ্গে ডিফারেন্সটা কোথায়। তবে ছোট্ট প্যাসেজ পাবে, সেই প্যাসেজটাকে বড় করতে হবে। ছোট্ট প্যাসেজ পাচ্ছ, সেই প্যাসেজের মধ্যে উত্তর থাকছে 4টে, সেই 4টে উত্তরকে তোমাকে বাড়িয়ে বলতে হবে, 1 2 3 4 করে। ছোট প্যাসেজের ছোট ছোট অংশ পাবে, সেগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে। তাহলে প্যাসেজকে বড় করা হচ্ছে এখানে বোধ পরীক্ষণের কাজ। কিন্তু 1 2 3 4 যদি না দাগ দাও, তাহলে কিন্তু উত্তরটা খিচুড়ি হয়ে যাবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা মাথা মানে মিশে যাবে, তখন উত্তর লিখতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, তারপরে লাইন বলছে, দেখো এর মধ্যে লক্ষ্য রাখতে হবে সংক্ষিপ্ততা, সম্পূর্ণতা, মৌলিকতা যেন থাকে। এটা হচ্ছে কমন রুলগুলো আমি দিয়ে দেবো, এগুলো একবার চোখ বুলালেই হবে, এগুলো নিয়ে মাথা খারাপ করে লাভ নেই, আমাদের অ্যাকচুয়ালি লিখতে হবে। দেখো, খুব একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে বোধ মানে হচ্ছে বুদ্ধি বা জ্ঞান, পরীক্ষা মানে পরীক্ষা। তাহলে যখন উত্তরটা লিখবে, তখন একটু ভেবে চিনতে লিখবে, আর একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, আমরা প্র্যাকটিস দেব, প্র্যাকটিস চেষ্টা করবে করার। ব্যাস, এই আমার 3টা পয়েন্ট হলো।
এরপরে যে পয়েন্ট আমার আসছে সেটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে বোধ পরীক্ষণ ইম্পর্টেন্স কতটা আছে, 2 হলো বোধ পরীক্ষণ অ্যাকচুয়ালি কি, তৃতীয় পয়েন্টে আমরা এলাম যে বোধ পরীক্ষণ সারমর্মের সঙ্গে ডিফারেন্স কি আছে। এবারে আমরা যে উত্তরটা লিখছি তার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, বোঝো আগে কি বলতে চাইছি আমি, যে তুমি মন দিয়ে শুনবে আমি কি বলতে চাইছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যে ধরা যাক আমি প্যাসেজটা পড়ছি, সারমর্মের সময় কি হচ্ছে, প্যাসেজটা যদি তুমি একটু বুঝতে এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু উত্তরটা অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আবার বুঝো কি বলতে চাইছি, সারমর্মে প্যাসেজটা যখন তুমি বুঝছো যে লেখক কি বলতে চেয়েছেন, একটু যদি আলাদা হয়ে যায় তাহলে আকাশ কুসুম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সেরকমই, এটা কিন্তু পুরোপুরি দেখতে হবে, পুরোপুরি ভালো করে দেখতে হবে প্যাসেজটা কি বলছে শোনো। একটা অনুচ্ছেদ বা কবিতার অংশবিশেষ পাঠ করে পরীক্ষার্থী কতখানি বুঝতে পেরেছে বা শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে, প্রশ্নের উত্তর দেখলেই বোঝা যায় শিক্ষার্থীর বোধ কতটা হয়েছে। আবার বোঝো এই লাইনটা কতটা ইম্পর্টেন্ট, আবার বোঝো কি বলতে চাইছি আমি। আমি এই নিয়ে 4 নম্বর পয়েন্ট বলছি, পয়েন্ট 4, একটা অনুচ্ছেদ আমরা যতটা আলগাভাবে এটাকে নিই ততটা আলগা নয়। কিন্তু কি বলতে চাইছে যে একটা অনুচ্ছেদ বা কবিতা থাকতে পারে, কবিতার অংশ বিশেষ, কবিতা থাকলে খুব ডিফিকাল্ট হবে, অংশ বিশেষ পাঠ করে পরীক্ষার্থী কতখানি বুঝতে পেরেছে। আবার বোঝো কি বলতে চাইছি, যে একটা অনুচ্ছেদ পড়ার পরে সে যখন উত্তরটা লিখবে সেখানে কিন্তু বোঝা সম্ভব সে কতখানি বুঝতে পেরেছে বিষয়টা, বা বিষয়টা সে কতটা নিতে পেরেছে, শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে, এর প্রশ্ন উত্তর দেখলেই কিন্তু কতটা বোধ হয়েছে বোঝা যায়। আবার বলছি শোনো কি বলতে চাইছি, এইটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, কিছু পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, মানে এখানে চালাকি করলে হবে না। একটা অনুচ্ছেদ বা কবিতা পাঠ করে পরীক্ষার্থী কতটা বুঝতে পেরেছে যখন তার লেখার মধ্যে পরীক্ষক দেখবেন তখন কিন্তু বোঝা সম্ভব। তোমরা যখন অন্যের খাতাগুলো দেখবে তখন কিন্তু বুঝতে পারবে যে কতটা বুঝতে পেরেছে। হলো, এবারে বুঝো, সঙ্গে সঙ্গে এটা তার নিজস্বতা, এখানে কারো কম কারো বেশি হবে এই জায়গাটা মাথা খারাপ করে লাভ নেই। মনে ভাব প্রকাশের ক্ষমতা, বাক্য গঠন করার তার ক্ষমতা এবং ভাষার উপর তার কতটা দক্ষতা আছে এটা বোঝা যায়, কিন্তু এটা সবার নিজস্ব আছে। তার মনের ভাব প্রকাশ করার ক্ষমতা তার নিজস্ব উপর ডিপেন্ড করে, বাক্য গঠন করার ক্ষমতা তার নিজস্বতার উপর নির্ভর করে, আর ভাষার উপর দক্ষতা কতটা আছে সেটা তার পুরোপুরি নিজস্বের উপর নির্ভর করে। আমি তাহলে 4 নম্বর পয়েন্ট কি বলতে চাইছি, যে প্যাসেজটা ভালো করে পড়ো, বাক্য ধরে ধরে একদম পড়বে না, শব্দ ধরে ধরে পড়ো, বোঝার চেষ্টা করো লেখক কি বলতে চেয়েছেন, আর মাস্ট 1 2 3 4 করে দাগ দাও যে এই প্রশ্নের উত্তর এটা, আর লেখক এটা বলতে চেয়েছেন, নিজের ভাষায় লেখা হবে, এখান থেকে বেশি শব্দ নেওয়া যাবে না, বাক্য তো হুবহু নেওয়া যাবেই না। আবার বলছি কি বলছি শোনো, যে এখান থেকে শব্দ নেওয়া যাবে না, একদম কম শব্দ নিতে হবে বা সমার্থক শব্দ নিতে হবে, সেন্টেন্স তো হুবহু কপি করা যাবেই না, নিজের ভাষায় লিখতে হবে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি পড়ে প্যাসেজটা বুঝতে পেরেছো কিনা, তোমার ওই বোঝার উপরেই উত্তরটা নির্ভর করবে। এটা আলাদা কথা যে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা বা বাক্য গঠন করার ক্ষমতা, ভাষার উপর দক্ষতা, এটা সবার নিজস্বতা আছে, নিজস্ব আছে, এটা নিয়ে কোনো মাথা খারাপ করে লাভ নেই। ব্যাস, আশা করি এই 4টে যে পয়েন্ট আমি বললাম কারো কোনো অসুবিধা থাকার কথা নয়, এবং মনে রাখতে হবে তোমাদেরকে যে এই পয়েন্টগুলো আমি বললাম। ব্যাস, আমি এটা বলতে চাইছি যে বোধ পরীক্ষণ যখন আমরা করব, নেক্সট ক্লাস থেকে বোধ পরীক্ষণ আমরা সামনাসামনি আলোচনা করব, উত্তর কি হতে পারে, লেখক কি ভাবছেন, এই বিষয়গুলো নিয়ে সামনাসামনি আমরা ডিসকাস করব, কিন্তু এটা মাথায় তোমাদের রাখতে হবে। হ্যাঁ, কেউ কিছু বলবে তো বলো, অসুবিধা নেই, বলো। এবার দেখো আমি কি বলতে চাইছি, যে এখানে তোমার নম্বর থাকবে 40, আর সময় পাবে 36 মিনিট,
শব্দ সীমা নেই যে কত শব্দের মধ্যে লিখতে হবে কি না হবে এ হবে এমন কোনো গল্প নেই, কোনো কিছু নেই। মানে অযথা সবার বেশি প্রশ্ন আসে যে আমি ওয়ার্ড কতগুলো দেব, সেন্টেন্স কটা নেব, এই কি দেব, এইগুলো কিন্তু অযথা প্রশ্ন করবে না। কারণ আমি তোমায় বোঝাচ্ছি, একটা প্যাসেজে যদি একটা প্রশ্নের উত্তর, মনে করো ধরো প্যাসেজটা ছোট হয়, সে তার উত্তর যদি ছোট থাকে, মানে সেই প্যাসেজে, আমার একটা প্যাসেজের চারটে কোশ্চেন আছে, চারটে কোশ্চেন ক্রমিক ভাবে থাকতে পারে, তো এখানে এক, ওখানে দুইয়ের উত্তরটা আছে, এখানে তিনের উত্তরটা আছে, এখানে চারের উত্তরটা আছে। সেই প্যাসেজের মধ্যে দেখা গেলো যে একটা লাইন করে চারের উত্তরটা আছে, একটা লাইনে উত্তর, তাহলে তুমি কত বাড়াবে? তাহলে তোমাকে সাহিত্যিক হয়ে যেতে হবে, সাহিত্যিক হয়ে যেতে হবে, তখন হয়তো 10টা লাইন তুমি লিখতে পারলে, সম্ভব নয়। অযথা এই ইজিং বিজিং কি লিখবে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, তাহলে তো মাথা খারাপ করে লাগবে, সেখানে তো 4-5টা সব সেন্টেন্স তুমি দিতে পারলে না। তাহলে এখানে না আছে শব্দ লিমিট, না আছে বাক্য লিমিট, এখানে যতটা হবে ততটাই উত্তর। চেষ্টা করতে হবে পারফেক্ট লেখা, মানে লেখক যা বলতে চেয়েছেন সেটা যেন ছেড়ে না আসে, ব্যাস, এই তো গল্প, আর কিছু নেই। আবার বলছি, শুনে নাও কি বলতে চাইছি। তাহলে এখানে অযথা শব্দ কত বা সেন্টেন্স কটা লিখতে হবে এমন কোনো গল্প নেই। চারটে প্রশ্ন থাকে, সবারই মার্কস থাকে তোমার হচ্ছে প্রায় 10 করে, 10 করে থাকছে, 10 × 4 মানে 40। ব্যাস। দেখো এখানে বলতে চাইছে যে রাব নেওয়া যাবে কিনা, রাব নেওয়ার দরকার নেই। আর এটা ইউপিএসসিতে আছে মনে হয় বোধ পরীক্ষণ, দেখে নেবে, ঠিক আছে। শব্দ সংখ্যা বা শব্দ সীমা এখানে নেই। তাহলে আমি 5 নম্বর পয়েন্টটা বললাম, মার্কস 40 থাকে, এখানে কিন্তু ভালো করে মার্কস, ভালো মার্কস পাওয়া যায়, 27-28 মার্কস তুমি পেয়ে যাবে, একটু যদি চেষ্টা করা হয় অসুবিধা হবে না। ঠিক আছে? ব্যাস, মন দিয়ে শুনবেন। 6 নম্বর পয়েন্ট, মন দিয়ে শুনবেন। এটা যদি তুমি করতে পারো, দেখো আমি থিওরি বেসড দিচ্ছি এমন কোনো গল্প নেই, আমি পণ্ডিত এমন কোনো গল্প নেই, আমি যেটুকু বুঝি, যেটুকু মানে বুঝতে পারি সেটুকুই তোমাদেরকে বলছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েট এ পিকচার। ক্রিয়েট এ পিকচার মানে হচ্ছে যে একটা গল্প আমার বা প্যাসেজ থাকবে, প্যাসেজ আমরা বলি না, আমি গল্প বলি, যাতে সেই ফিলটা আসে, পড়ে পর ফিলিংস আসা দরকার আছে। এমন নয় পড়ে বুঝতেই পারলাম না, এমন কোনো গল্প নেই। এবং প্র্যাকটিক্যাল হতে হবে, যে সেই টপিকসটা যারা প্র্যাকটিক্যালের গ্রাউন্ডের সাথে একটা কল্পনা বা একটা ছবি তৈরি হয়, এটা দেখতে হবে। তাহলে সব থেকে ভালো হচ্ছে যে প্যাসেজটা পড়ো, প্যাসেজটা পড়ার পরে একটা ক্রিয়েট পিকচার, একটা ছবি তৈরি করো। আমরা আমাদের যখন ধরো থার্ড ইয়ারে পড়তাম, তখন এক একটা বড় উপন্যাস থাকতো, মানে থার্ড ইয়ারে আমাদের পাঠ্যক্রম ছিল 4টে উপন্যাস, 4টে নাটক। তাহলে এই যে একটা হিউজ সিলেবাস, মানে কখনোই সম্ভব নয় 4টে উপন্যাস তোমার হচ্ছে লাইন তুলে তুলে কোশ্চেন আসবে, মনে রাখা সম্ভব কি না, কোনো মতেই সম্ভব না। তাহলে 4টে উপন্যাস, 4টে নাটক, এই এতগুলো টপিকস, মানে তোমার হচ্ছে এক একটা উপন্যাসের হয়তো 200 করে পাতা আছে, যোগাযোগ উপন্যাসটার প্রায় 250-300 পাতা ছিল। তাহলে এই উপন্যাসগুলোতে তোমার হচ্ছে মনে রাখা তো সম্ভব নয়, সম্ভব নয়। 4টে নাটক তুমি কি করে মনে রাখতে হবে? আর এমন তো নয় যে তোমার ধরো 30 পেলাম, 40 পেলাম, 50 পেলাম, এমন তো নয়। তোমাকে তোমার পেয়েও তো কিছু লাভ নেই, 50 পেলে তো কিছু লাভ হবে না, তোমাকে তো ফার্স্ট ক্লাস পেতে হবে, 60 পেতেই হবে। তাহলে তোমাকে প্রথম কথা হচ্ছে, আর এত পড়াও সম্ভব নয়, বা পড়ে তুমি ভুলে যাবে, মনেও থাকবে না। 4টে উপন্যাস যদি পড়তে বলা হয়, লাইন ধরে ধরে কোশ্চেন আছে, তাহলে কি মনে হবে যে যে এই লাইনটা ভুলে গেলাম, এটা মনে হলো না, এটা হলো না, এটা হলো না, এই প্রবলেমগুলো আসবে। তখন একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে এটা যেহেতু সোশ্যাল, সামাজিক, এটা পিকচার তৈরি করে দিতে হবে। তো বাংলা ইংলিশের সবথেকে ভালো ফর্মুলা হচ্ছে পিকচার তৈরি করতে হবে, যে এটা হচ্ছে গল্প, সেই প্যাসেজটা পড়ে গেল, ছবি একটা মাথার মধ্যে তৈরি হয়। তোমরা যদি প্রথম থেকে প্র্যাকটিস করার সাথে সাথে যদি এই প্রসেসগুলো ফলো করো, তাহলে কিন্তু সুবিধা তোমরা পাবে। যে একটা প্যাসেজ পড়লাম, দেখো আমার উপরে কিছু নির্ভর করে না, আমি বিসিএস দিলে আমি বিসিএস কোনোদিনই পাবো না, এটা পাতি হিসাব, ঠিক আছে।
তাহলে তোমাদের উপরেই পুরোটা ডিপেন্ড করে, তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের পড়াশোনা, তোমাদের সবকিছু। আমার এখানে কিছুই নেই, হার কোনো অবদানও নেই, কিচ্ছু নেই। তোমরা যদি, আমি যেটা বলছি সেটা তোমরা অ্যাপ্লাই করো, থোড়া একটু একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় প্রফিট হচ্ছে তখন নেবে, নইলে নেবে না। তাহলে ক্রিয়েট এ পিকচার, ছবি তৈরি করো, প্যাসেজটা পড়ো, ছবি তৈরি হবে, তাহলে সবচেয়ে বেস্ট হবে। অনুচ্ছেদটা ভালো করে পড়ো, একটা ছবি তৈরি করার চেষ্টা করো। এখন আমরা শুরু করছি প্যাসেজটার, এবার তো আমরা তোমার ইয়ে করবো, উত্তর লিখবো। তার জন্য তোমাদেরকে আমি কি বলছি, যে প্যাসেজটা যখন পাবে তখন একটু ছবি তৈরি করার চেষ্টা করো। যে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা অবশ্যই তাহলে যদি একটু ছবি তৈরি করা যায় তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তাহলে এই জায়গাগুলো একটু আমাদের কিন্তু দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে মাস্ট ক্রিয়েট এ পিকচার। ঠিক আছে, আমাদের পয়েন্ট কত হলো? 4-এর পরে 5, এটা মনে হয় 6 নাকি? যাই হোক, 6, 6 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবারে আমরা যাব 7 নম্বর পয়েন্টে। বলো, এই 6 নম্বর পয়েন্ট পর্যন্ত কারো কিছু অসুবিধা বা কিছু যদি থাকে আমাকে বলো, একটু গল্প করে নিই। ঠিক আছে, বরং এখানে আমি এটা বন্ধ করি। কারো কিছু এই পর্যন্ত যদি কোনো কিছু থাকে আমাকে বলো।